নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নকল বউ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প নকল বউ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সম্পূর্ণ গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য ভিন্ন স্বাদের গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মা, ও মা, মা, তোমার হলো? আরে টাইম হয়ে গেল তো। এই তো হয়ে গেছে। বস বস বস, শিগগিরই বস। কোনো রকম নাকে মুখে দুটো গুঁজে সকাল 8টা বাজতেই হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে যায় অরুণ। ইস, আবারও দেরি হয়ে গেল। আবার সেই ঠাসাঠাসি করে ঢুকতে হবে। তুই তোর ম্যানেজারকে বলে এই সময়টা একটু এদিক ওদিক করলেই তো পারিস। হ্যাঁ, সবই তো তোমার মুখের কথা। তারপরে নাইট শিফটের ডিউটি নি, আর তুমি আর বাবা একা একা থাকো, তাই না? মা হেসে বললেন, অতই যখন বাবা মার চিনতে হয় তোর, তাহলে বাবা মার চিনতে দূর করার জন্য একটা বিয়ে করলেই তো পারিস। হ্যাঁ? হাত ঘড়ির দিকে আবার একবার তাকায় অরুণ। এখনো মা এত বড় ছেলেকে খাইয়ে দেয়। খাবো না, পেট ভরে গেছে। আর একটু খা বাবা, 2 গ্রাস খেলেই বুঝি পেট ভরে? যথেষ্ট। এরপরে স্যারের কাছে উল্টো খেতে খেতে আরো বেশি পেট ভরবে আমার। আবার তার দেরি হয়ে গেল। প্রতিদিন ঘড়িতে ওই অ্যালার্ম দিয়ে রাখা সত্ত্বেও অ্যালার্মটা যেই বাজে সঙ্গে সঙ্গে ওই বন্ধ করে জাস্ট 5 মিনিট শুয়ে থাকি, এই করে করে 8 ঘন্টা দেরি। প্রতিদিন সেই একই প্রবলেম। শহরে ব্যস্ততম জীবনে কে অরুণকে একটা ফাঁকা বাস কিনে দেবে? হ্যাঁ? বাড়ি থেকে বেরিয়ে প্রায় মিনিট 5-7 হাঁটা পথেই রাস্তাটা পড়ে। এইখান থেকেই বাসগুলো যাতায়াত করে। সামনে দিয়ে একটা ঠাসাঠাসি ভর্তি বাস চলে গেল। আর একটা আসবে, কতক্ষণ লাগবে কে জানে। বাস স্টপে আরো বেশ কয়েকজন লোক জড়ো হচ্ছে। এইবার একটি বাস এসে দাঁড়ায়। বাসের সিঁড়িতে দাঁড়ানো কন্ডাক্টর চেঁচিয়ে ওঠে, ওই 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 ওই, দাঁড়ান, আরে পেছনে ভর্তি জায়গা। অবশেষে অরুণ কোনো মতে বাসে উঠে পড়ল। ভিতরে ঢুকে দেখলো একটুও জায়গা নেই। তবু কন্ডাক্টর চাপ দিয়ে ঢুকিয়ে দিল ওদেরকে। অরুণের বুকের কাছে একটা ব্যাগ ঝুলছে। পেছন থেকে কেউ কনুই দিয়ে ধাক্কা দিচ্ছে। পাশে দাঁড়ানো লোকটার পেছনে ঘামে ভেজা শার্ট তার হাতের গায়েই লাগছে। পাশে দাঁড়ানো মধ্যবয়সী ভদ্রলোক কপালে ঘাম মুছতে মুছতে বললেন, এ কলকাতায় সকালে একটু আরামে অফিস পৌঁছানো স্বপ্ন মাত্র। আপনি কোথায় নামবেন? অরুণ ক্লান্তভাবে বলে, কলেজ স্ট্রিট। কিন্তু এই বাসে পৌঁছানো যাবে কিনা সন্দেহ। একজন মোটা ভদ্রলোক একটু জায়গা করে নিতে অরুণের পায়ে চেপে দাঁড়ালেন। অরুণ কুঁকড়ে উঠল, দাদা, আরে সরুন। এখন তো সবাইকে দাঁড়াতেই হবে। বাস কি তোমার বাবার বাড়ির উঠোন নাকি? মোটা লোকটা চোখ ঘুরিয়ে বলে। পিছন থেকে একটি অল্প বয়সী তরুণী বিরক্তি নিয়ে বলল, ভিড় বুঝে একটু স্পেস দিন না, আপনারা সবাই ধাক্কাধাক্কি করছেন কেন? কন্ডাক্টর এক পাশ থেকে বলল, সামনের দিকে যান, নতুন করে লোক ঢুকবে, জায়গা ছেড়ে দিন। অরুণ মাথা নিচু করে দাঁড়িয়ে। শরীরে হীনমন্যতা গ্রাস করে। গায়ের জামাটা সকালেই ইস্ত্রি করা হয়েছে।
এখন ভাঁজ হয়ে চুপসে গেছে। জুতোর ওপরে কার যেন পায়ের দাগ লেগে আছে। নিজের হাল দেখে তার মনে হলো অফিসে যাওয়ার আগে একবার আয়নায় নিজের মুখটা দেখা উচিত ছিল। একজন বৃদ্ধ উঠে বসার জন্য জায়গা খুঁজছিলেন। অরুণ বলল, দাদা এখানে বসুন। আরে এখানে লেখা রয়েছে সিনিয়র সিটিজেন, একটু বসতে দিন। উঠুন 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 উঠুন। একজন চ্যাংড়া ছেলেকে অরুণ উঠে পড়তে বাধ্য করলো। ছেলেটিও বলল, আমি এখনই উঠে যেতাম দাদা, এখানেই আমি নামবো, আপনি বসুন। অরুণ বসে পড়ে। বৃদ্ধ লোকটিকে দেখে বলে, আপনি এই জায়গায় বসুন, আমি সামলে নিচ্ছি। বৃদ্ধ কৃতজ্ঞতার হাসি দেয়। পাশে দাঁড়ানো আরো একজন ভদ্রলোক কটমট করে বলে, সবাই এত ভালো হলে বাসে দম বন্ধ হতো না। অরুণ কোনো উত্তর দেয় না। অফিসে পৌঁছানোর আগেই তার শরীর ঘেমে একেবারে কাহিল হয়ে যায়। সে জানে বস আজও তাকে দেরির জন্য ধমক দেবে, কিন্তু কিছু করার নেই। বাস তখন তার গতিতে চলেছে। অরুণের মনে একটাই কথা, শহর আমাদের মতো সাধারণ মানুষের শুধু ভিড়েরই অংশ, এখানে কিছুই বদলাবে না। তবে কিছুক্ষণ যাবার পর বাসটা একটু হালকা হয়। অরুণের বসত ভিটে থেকে অফিসের দূরত্ব প্রায় আধা ঘন্টা, কিন্তু জ্যামের জন্য 45 মিনিট দেরি হবেই হবে। অরুণ যতই চেষ্টা করে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে অফিসে পৌঁছাবে, কিন্তু ওর যেন ধাতেই সয় না। আজকেও ঠিক 10 থেকে 20 মিনিট দেরি হবেই হবে। বাসের ধারে শেষ পর্যন্ত একটা জানলার কাছে সিট পেয়ে গেছিল অরুণ। এমন সময় ব্যস্ততম একজন তরুণী উঠে বসে পড়ে বলল, এটা মহিলাদের। চোখে চশমা পরা, মাথার চুলটা ছাড়া, পরনে হালকা হলুদ রঙের শাড়ি, সিল্কের। একটা ব্যাগ আছে কাঁধে, এও মনে হয় অফিস টফিস করে। মুখের বরণটা কেমন যেন চেনা চেনা। না বাবা, সেই দিন বাসে প্রিয়ংবদা ভেবে একটি মেয়ের সঙ্গে আলাপ জমিয়ে দিয়েছিল অরুণ। সেই প্রায় 12 বছর আগের কথা, কলেজের 3rd ইয়ারের কথা। মেয়েগুলোর মুখ অত কি স্পষ্টভাবে মনে পড়ে? বাবা, বাড়ির মোড়ের মাথায় মেয়েটিও নেমে যায়, অরুণও নামে, বলে, চল, এতদিন পর যখন দেখা হয়েছে তোর সঙ্গে, তোকে বাড়ি নিয়ে যাই, বাবা আমার সঙ্গে আলাপ করাই, ওরা খুব খুশি হবে। চলো তাহলে। মেয়েটিও অরুণের সঙ্গে আসে। বাড়িতে এসে পৌঁছানোর পর বাবা মেয়েটিকে দেখে প্রায় ভিড়মিড়ি খাচ্ছিলেন। এটা কাকে ধরে নিয়ে আসলি? বাবা, আমার বান্ধবী প্রিয়ংবদা। হ্যাঁ, আমার নাম প্রিয়ংবদা হবে কেন? আমার নাম মুন্নি, ওই গাছিতে থাকি। হ্যাঁ, তুমি এখানে? বাবু, এত সোহাগ করে আপনি আমার সিটের পাশে বসালেন, গল্প করলেন। আমি তো ভাবলাম আপনি আমাকে কবে থেকে চেনেন, তাই তো আমি রাস্তা পেরিয়ে ঠিকানায় চলে এসেছি। নালে এখানে আমি মরতে কেন আসতে যাব? দিন, এখন আমার ব্যবসার সময়, 500 টাকা ছাড়ুন তো। অরুণের বাবা থতমত খেয়ে গিয়েছিলেন, মাও। ওই মেয়েকে তাড়াতে কাল ঘাম ছুটে গিয়েছিল অরুণের। দরকার নেই, কে না কে আবার কি থেকে কি হবে। ভদ্র শাড়ি পরা, পোশাক পরা, বলা যায় না। ভালো ঘরের মেয়ে হলে হয়তো জুতো খুলে মুখে মেরেই দেবে। না না বাবা, এর থেকে কথা না বলাই ভালো। হাঁ করে দেখছেন কি? এই সিটে আপনি বসে পড়ুন, এখানে আর কে বসবে? আসলে আমি ওই জানলার ধারে। বসুন না প্লিজ, জায়গা পেয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার না? কথাটা বলে মেয়েটি। অরুণ বসে হাঁপাচ্ছে, শরীরে ঘামের চটচটে অনুভূতি, সঙ্গে ভেতরের গরমে হাঁসফাঁস লাগছে। সে ব্যাগ থেকে ডিওটা বের করে নিজের গায়ে স্প্রে করলো। একটু স্বস্তি লাগতে আশেপাশে তাকিয়ে দেখলো ঘামের গন্ধে পুরো বাসটাই যেন এক ভয়ঙ্কর জগতে পরিণত হয়েছে। মনে হলো সামনের লোকটার গা থেকে আসা দুর্গন্ধে মায়ের খাইয়ে দেওয়া মাছের ঝোল ভাতটা উল্টে আসবে পেট থেকে।
বিরক্ত হয়ে ডিওর বোতলটা একটু পাশের দিকে ধরল সে। স্প্রে ছিটোতেই পাশে বসা মেয়েটি ঘুরে তাকায়। হলুদ শাড়ির আঁচল সরিয়ে ব্যাগ থেকে রুমাল বার করতে করতে বলে, আজব মানুষ তো, যতর গায়ে স্প্রে করছেন কেন? অরুণ একটু অপ্রস্তুত হয়ে বলে, মামা এই গরমে। মেয়েটি রুমাল মুখের সামনে ধরে বিরক্ত স্বরে বলে, ওর গন্ধে অ্যালার্জি, দয়া করে পরের বার এটা করবেন না। অরুণ চুপ করে থাকে। মেয়েটির খোলা চুল বাসের হাওয়ায় অরুণের গায়ের ওপর ওড়ে। তাতে বিরক্তি আরো বাড়ে। মনে মনে ভাবে, এই গরমে নাজেহাল অবস্থা, আরে মেয়েটা দেখো কিনা চুল ছেড়ে ঘুরছে। এক মুহূর্ত পর মেয়েটা খানিক দ্বিধা নিয়েই অরুণের দিকে আবার ফিরে তাকায়। বহু বছর পর মুখটা কেমন যেন চেনা চেনা। আরে তুই অরুণ না? অরুণ ধন্দে পড়ে। চোখ কুচকে মেয়েটার মুখের দিকে ভালো করে দেখে। চেনা চেনা লাগছে, কিন্তু মেয়েটা একটু ঝুঁকে এলো। মুখে বিস্ময় আর উচ্ছ্বাস মেশানো হাসি নিয়ে, আমি প্রিয়ম্বদা, মনে পড়ছে না? অরুণের ভ্রু কুচকে যায়। ধীরে ধীরে তার মনে পড়ে, আরে তাই তো, কলেজের সেই ফার্স্ট ইয়ার প্রিয়ম হাত বাড়িয়ে বলে, কতদিন পর, আরে হ্যান্ডশেক তো কর। অরুণ কিছুটা অপ্রস্তুত হয়। একটু আগে যার সঙ্গে ঝামেলাই প্রায় হচ্ছিল, সে এখন হাত বাড়িয়েছে। আস্তে করে প্রিয়মের হাতটা সে ধরে। তার ত্বকের উষ্ণতা অনুভব করে। মনে হয় জীবনটা আসলে সত্যিই অদ্ভুত। তাহলে বল, খবর কি? খবর আর কি, এই তো চলেই যাচ্ছে। হো, তাই নাকি? তা তুই এদিকে? ওই অফিসে। আমিও তো। কোন অফিস? ওরা দুইজনের অফিস সংক্রান্ত কিছু কথাবার্তা বলতে বলতেই অরুণ বলে, আর বলিস না, প্রতিদিন দেরি হয়ে যায়। রোজই ভাবি একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু কিছুতেই পসিবল হয়ে উঠছে না। তাহলে বউকে বলে রাখতে পারিস তো যে তোকে তাড়াতাড়ি ডেকে দিতে। অরুণের মাথার ভেতরে সব তারগুলো এদিক ওদিক হতে শুরু করে। মুখ থেকে বেরিয়েই যাচ্ছিল, বউ। আরে শালা, বিয়েই করতে পারলাম না, তবু নিজেকে সামলে নিল। ওর বয়সী সকলেই প্রায় বিয়ে করে সংসারের হাল টানছে। একমাত্র ওই আছে যার কপালে এখনো পর্যন্ত কোনো মেয়ে জুটলো না। কিরে বল, বৌদিকে তো বলতে পারিস তোকে ডেকে দিতে। হ্যাঁ বাবা, আসলে ও খুব ঘুম কাতুরে কিনা, তাই। তা ছেলে মেয়ে কটা? একটি না দুটি? অরুণ এবার পাল্টা প্রশ্ন করে বলে, তোর খবর বল, হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আমি ওর আন্ডারেই রয়েছি। ও, সে তো খুব ভালো কথা। তা থাকিস কোথায়? মেয়েটি তার নিজের বসত ঠিকানা দিয়ে বলল, সেই থার্ড ইয়ারের পরে আর তো দেখা হয়নি। তা চলে আয় না একদিন আমার বাড়ি, বউকে নিয়ে আয়, বুঝলি, জমিয়ে আড্ডা দেওয়া হবে। মনে পড়ে তো তোর আমার সেই দিনের কথা? অরুণ ভ্রুকুটি করে মেয়েটির দিকে তাকায়। কিরকম নির্লিপ্তভাবে সবটা স্বীকার করছে প্রিয়ম। বলছে, আমার কিন্তু সেদিন সত্যিই ভয় লাগছিল। ভয়, আনন্দ, উন্মাদনা সব মিলিয়ে শরীর একটা অদ্ভুত শিহরণ। তুই চুপ হয়ে রয়েছিস কেন, বল। অরুণ সেই দিন সত্যিই চুপ ছিল। ওর হাত যখন প্রিয়াঙ্গদার কাঁধে স্পর্শ করেছিল, মনে হয়েছিল শিরায় শিরায় আগুন ছড়িয়ে পড়ছে। প্রিয়ম শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল, ওর চোখে ভয়। আর অরুণ প্রিয়মের গালের পাশে লুকোনো কম্পন স্পর্শ করে। ভয় লাগছে না, কিন্তু তারপর অরুণের ঠোঁট প্রিয়মের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলেছিল, তবে না, মানে বাড়িতে মিথ্যে বলে এসে। এরপরে কেউই কোনো কথা বলেনি। গভীরভাবে সমাজের প্রত্যেকটা বাধাকে উল্লঙ্ঘন করে নিজের শরীরকে চেনার জন্য, একে অপরের হৃদস্পন্দনকে আরো নিবিড়ভাবে শোনার জন্য ইচ্ছাকৃতভাবেই ওরা একত্রিত হয়েছিল। অরুণের আঙুল প্রিয়মের চুলে বিলীন হয়ে যায়। উষ্ণ নিঃশ্বাসে ঘাড়ের কাছে ছুঁয়ে যায়। প্রিয়ম শিহরিত হয়।
নিশুতি রাতের সাক্ষী। তবে সকল রকম সীমাবদ্ধতা পেরিয়ে দুটো মানুষ একে অপরকে স্পর্শ করলেও চিনে উঠতে পারেনি। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিল প্রিয়ম। হোটেলের ঘর ছাড়ার আগে অরুণকে লিখে দিয়েছিল একটা চিঠি। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। তুই আমাকে আর খোঁজার চেষ্টা করিস না, আমার সঙ্গে যোগাযোগ রাখিস না। এই সম্পর্ক কখনো হতে পারে না অরুণ, বাড়ি থেকে কোনোদিন মানবে না, কোনোদিন মানবে না। অরুণ অবাক হয়ে গিয়েছিল। প্রিয়ম তারপরে সিম কার্ড বদলে নেয়। বন্ধু বান্ধবী সকলের কাছে অরুণ ওর খোঁজ খবর নিয়েছিল, কিন্তু কেউই কোনো খবর জানতো না। এরপরে অনেকগুলো বসন্ত কেটে গিয়েছে, অরুণ চাকরি পেয়েছে, আর আজ হঠাৎ করে যেন জীবনের সায়াহ্ন লগ্নে এসে আবার দেখা প্রিয়মের সঙ্গে। প্রিয়ম নির্বিকার ভাবে ওর সাথে কাটানো সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথাও স্বীকার করছে সাবলীল ভাবে। বাসের সামনে ওদের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। বোধহয় ওদের কথোপকথন নিরীক্ষণ করতে পেরেছিলেন। গলা খাকারে দিয়ে বললেন, আজকালকার ছেলে মেয়েরা সত্যি কি যুগ যে এলো, এরপরে ইয়াং জেনারেশনের কপালটাই নষ্ট। এক্সকিউজ মি মিস্টার, বিয়ে করে সংসার করতে করতে স্বামী ভালোবাসা না পেতে পেতে ওই রকম হীনমন্যতায় ভোগার থেকে আমার মনে হয় দুইজনকে চেক করে নেওয়াটা অবশ্যই দরকার। অরুণ আর আমি খুব ভালো বন্ধু, এই যে এখন গল্প করছি। আর আমার স্বামী অরুণের থেকে সম্পূর্ণ বিপরীত। অ্যাকচুয়ালি অরুণের মধ্যে কোনো স্বামী ভাবই ছিল না, একটা ছেলে মানুষই। আর একটা মেয়ে পরিপক্ক স্বামী পছন্দ করে। বুঝলেন মশাই, আপনি আপনার চরকায় তেল দিন, আমাদের কথার মধ্যে কেন ইন্টারফেয়ার করছেন? আপনাদের যুগ আর আমাদের যুগ অনেক আলাদা, তাই ভালোবাসা শব্দটার মানেও এখন অনেক দিকে বদলে গিয়েছে। ভদ্রলোক আর বেশি কথা বললেন না। এদের সাথে বেশি তর্ক করা মানে নিজের শিক্ষাকে নিজেই থাপ্পড় মারা। শুধু বললেন, হ্যাঁ, সেই কারণেই তো আমাদের সময়ের উত্তম সুচিত্রা সিনেমা তোমরা আজও দেখো, আর সেই গানগুলোকে আজও লিরিক্স হিসাবে ব্যবহার করো। এই বলেই নেমে গেলেন ভদ্রলোক। অরুণ বরাবরই প্রিয়মকে চেনে, রাগ চটা মাথা। দেখলি কিরকম ভাবে অপমান করলো, দেখলি? হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আর উনার কিনা ছাড়, যেতে দে। তাছাড়া তুই যেভাবে পাবলিক প্লেসে এসব স্বীকার করছিস, তাছাড়া আমি কি করব? তুই ভালো করে চুমুটা অবধি দিতে পারিস না, বল আমি কি করব? এইবার আরো কয়েকজন ছেলে মেয়ে ঘুরে তাকায়। অরুণ বুঝতে পারে প্রিয়মের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সেই পাগলিই রয়েছে। ওর মুখটা চেপে ধরে বলল, চুপ কর, এগুলো কি বলছিস? আমি নয় চুমু দিতে পারি না, সেটা লোককে বলার কি আছে? প্রিয়ম বলে, ঠিক আছে, হাত ছড়া। দুইজনে মিলেই একটা ক্যাফেটেরিয়ায় নামে। তোর অফিসের দেরি হয়ে যাবে না? তা হবে, বসের কাছে রোজই খাই, আজকেও না হয় একটু খাবো। তা তোর সঙ্গে এতদিন পর দেখা হয়েছে, এক কাপ কফি খাওয়াবো না তা তো হয় না। সে তো খেতে পারি, কিন্তু তুই আমার বাড়িতে কবে আসছিস সেটা বল। সস্ত্রীক আসবি কিন্তু, তোর মিসেসকে নিয়ে। আমার দেখার বড্ড ইচ্ছে, বিশেষ করে এইটা জিজ্ঞেস করার ইচ্ছে যে তুই চুমু খেতে পারিস তো, মানে আসলে। প্রিয়ম, তুই আবার শুরু করলি। দুই বন্ধু মিলে ক্যাফেটেরিয়ায় বসে। হঠাৎ প্রিয়মের একটা ফোন আসে। এক্সকিউজ মি, কল এসছে, আদিত্য ফোন করেছে। হ্যাঁ, রিসিভ কর। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমিও তোমায় মিস করছি সোনা। বলছি তো। আচ্ছা, এখানে আমি কি করে তোমায় চুমু দেবো? পাবলিক প্লেস, রাখো। ফোনটা রেখে দেয় প্রিয়মের হাজবেন্ড। প্রিয়ম বলে, দেখেছিস এখানেও আমাকে পাগল করে খাচ্ছে। তুই খুব সুখী বল? ভীষণ সুখী। তোর সঙ্গে থাকলে পসিবল ছিল না, তো এখন আমি সত্যিই খুব সুখী। কি রে, বাড়িতে কাকু কাকিমার খবর কি? সবাই খুব ভালো আছে। বলছি তোর বউ খুব সুন্দরী না রে? কথায় বার্তায় চাল চলনে নিশ্চয়ই আমার মতো। অরুণ চুপ হয়ে যায়। কিছুক্ষণ থেমে প্রিয়মের দিকে ভালো করে তাকায়। বিবাহিতের কোনো চিহ্নই শরীরে নেই, শুধু হাতে একটা সোনার আয়স্তি বোধহয় পড়া, আর কিছু না। কি ভাবছিস? শাখা পলা সিঁদুর কিচ্ছু পড়িনি। এই যে হাতে যেটা দেখছিস, নিজের রোজগারে তৈরি করেছি। আর হাজবেন্ড ওই রকম ব্যাকডেটেড নয়, আপডেটেড,
সব না পড়লেও চলে। তাছাড়া তুই আয় না আমার ফ্ল্যাটে একদিন, সবটা তোকে ঘুরে দেখাবো। আমি কোনোদিন আশাই করিনি, তোকে ছেড়ে আসার পর আমার জন্য এদের জ্যাকপট অপেক্ষা করছে। অরুণের কানটা কেমন যেন ঝালাপালা ধরে যাচ্ছে। বারবার প্রিয়ম ওকে বুঝিয়ে দিচ্ছে অরুণ একেবারেই পুরুষ নয়, কা পুরুষের চেয়েও অধম কিছু। কিরে, উঠে পড়লি? হ্যাঁ, ওই অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুই বললি কফি খাওয়াবি, আর তোর কফিটাই তো ঠান্ডা হয়ে গেল। থাক, আর একদিন। তোর ঠিকানাটা যেন কি বললি? ঠিকানাটা ভালো করে প্রিয়মের কাছ থেকে শোনার পরে অরুণ বলে, তা তুই কোথায় যাবি? আমার এখান থেকে হাঁটতে হাঁটতে জাস্ট 5 মিনিটের পথ। তোর তো এখনো বেশ খানিকটা যেতে হবে। অতিরিক্ত ভিড় বলে বাস থেকে বেরিয়ে পড়লি, যাবি কিসে? ট্যাক্সি করে চলে যাব। অরুণ ট্যাক্সি ডাকে, তারপর উঠে বেরিয়ে যায়। প্রিয়ম জানলা দিয়ে অরুণকে টাটা করে। ট্যাক্সিতে বসেও মাথার ভেতরটা কেমন যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কদিন আগে মা একটা মেয়ের ছবি দেখিয়েছিল, কি যেন বেশ নামটা বলেছিল, হ্যাঁ দুর্গা। তোর এসব নামে মেয়েদেরকে এখন কেউ বিয়ে করে নাকি? দুর্গার জায়গায় যদি দুর্বা হতো তাও নয় মানতাম। মেয়েটা সুন্দরী, তবে বাড়ি সেই বাঁকুড়ায়, অত দূর যাতায়াত করা সম্ভব নাকি আমার পক্ষে? তাছাড়া আমি বাবা বউ পাগল মানুষ। প্রিয়মকে ছেড়ে আমি যে কিসের মধ্যে দিয়ে গেছি আমিই জানি। বিয়ে যখন করব নিজের কাছেই রাখবো। তার আগে আমি ভাবতে ভাবতে অরুণের হঠাৎ করে মনে পড়ল সেই দিনের ওই মেয়েটার কথা, যাকে অরুণ সত্যি সত্যি প্রিয়ংবদা ভেবেছিল, অথচ মেয়েটি ওই কোন গাছিতে থাকে। ইস, সেসব দিয়ে খোঁজ করতে করতে ওখানেই যাব। 500টা টাকা নিয়েছে মেয়েটা। হ্যাঁ, টাকাটা তো আমায় তুলতেই হবে, ওখানেই যেতে হবে। কিন্তু তার আগে অফিসে তো পৌঁছাই। আজকে কেমন ভাবে যেন অরুণ অফিসে পৌঁছে দেখতে পেল তার বস এসেই পৌঁছাতে পারেনি। বাহ, প্রিয়ম কি তাহলে ওর জীবনে লাকি হয়ে এলো? আজকে বসই পৌঁছালেন প্রায় ঘন্টা খানেক পর। ততক্ষণে অরুণ অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। বস বেজায় খুশি, বললেন, তোমার প্রমোশনের ব্যবস্থা করছি হে, তোমার জন্যে আজকে আমার চাকরিটা বাঁচলো। অরুণ এরপরে ফোন করে রাঘবকে। ফোনে জানায়, এই শোন, তোর বাড়ি তো ওই গাছের দিকে না? হ্যাঁ, তুই আবার এ তল্লাটে কি করতে আসবি রে? এই জন্যই বলি, সময় মতো মানুষের সব কিছু করা উচিত। বিয়ে ঠাওয়াটাও যদি সেই সময় করতি তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বল, কিরকম বয়সের লাগবে? আরে ধুর, তুই রাখ, তুই শুধু আমার সঙ্গে একটু যাবি, মেয়ে আমার দেখা আছে। ও মা মানিক, তুমি ডুবে ডুবে জল খাও নাকি আমার চাঁদু সোনা? ঠিক আছে, কখন দেখা করতে হবে বল? ঠিক বিকাল 5টার সময় দেয় অরুণ। বাড়িতে মাকে ফোন করে জানায়, মা, আজ আমার ফিরতে একটু রাত হবে। হ্যাঁ। কেন রে বাবা, আবার কি হলো? আর বলো না, ওই বন্ধুদের ব্যাচেলার পার্টি। আর কটা পার্টি তুই খাবি বলতো? তোর তো এবার লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, সব কটা বন্ধু আইবুড়ো থেকে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেল, আর তুই দেখ, সেই যে জীবনে আঘাত পেলি, তারপরে আর কোনো মেয়ের দিকে তাকালি না। তুই যার জন্য অত কষ্ট করলি সেও হয়তো এতদিনে বিয়ে করে মা হয়ে গিয়েছে। মনে মনে অরুণ ভাবে, না, মা হয়নি, তবে বউ হয়েছে, পাওয়ারফুল স্ত্রী। আরে আত পাগলের ছাতা, বলে কি না আমি চুমু খেতে পারি না। ঠিক আছে, আমিও দেখে নেব। 5টার সময় রাঘব এসে পৌঁছায়। সে গাড়ি নিয়ে এসেছে। এদিকে। রাস্তার ওপার থেকে হাত উঁচু করে রাঘব ডাকতেই ভিড় রাস্তা ঠেলে অরুণ তার কাছে দাঁড়িয়ে বলে, গাড়িতে উঠে চল ওদিকে চ। দেখ, তুই শিওর বলছিস তো? ওখানে কিন্তু গাড়ি ঢুকবে না, অনেকটা বাইরে থেকে হেঁটে যেতে হবে। আরে হ্যাঁ, আমি জানি, ওই ঘরের নাম্বার 305। কি? অনেকটা ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয় রাঘবের। কি বলছিস? কদিন গেছিলি? আর যাইনি, সেই দিন বাসে বসে আলাপ হয়েছিল। আরে বাস ফাঁকা ছিল বুঝি? তুই গাড়িটা ঠিক মতো চালা, ধমক মেরে কথাটা বলে অরুণ রাঘবকে। ওরা যখন গাছের কাছাকাছি গিয়ে পৌঁছয় তখন সেখানে কত বয়সী যুবা পুরুষদের, বৃদ্ধদের ভিড়। 65 থেকে 70 সকলেই টাটকা ফুলের গন্ধ শোকার জন্য চুপচুপ করছে। দেখেছিস, শালা রস কমলো না। গাড়ি থেকে নামতে নামতে কথাটা বলে রাঘব। তুই যা, আমি বসি।
অরুণকে উদ্দেশ্য করে বলে। অরুণ বলে, না না না, তুই আমার সঙ্গে চল। আরে কি বলছিস, দুই বন্ধু মিলে একসাথে হয় নাকি? হ্যাঁ, তুই আগে আয়, তারপরে। আরে ধর, তোকে আমি কি করতে বললাম? তোকে আমি যেতে বলছি আমার সঙ্গে। ও মানে তুই থাকবি আর আমি দেখবো? ভিডিও করার চক্কর আছে নাকি? মানে একবার এসে একেবারে কয়েক মাসের কাজ রাতে নিজে নিজেই মারতে হয় জুতো খুলে মুখে একবারই। তুই আর কোনোদিন শোধালি না, তুই চল আমার সঙ্গে। রাঘব গাড়িটা বন্ধ করে নেয়, লক করে বলে, চল। কি করতে যাচ্ছিস আবার কে জানে। তোর বাড়িতে বউ কেমন আছে? বিন্দাস, বউ এখন বাপের বাড়ি। বাচ্চাটা ছোট কিনা? বলেছে যে মেয়ের বয়স যখন 6-7 মাস হবে তখন আসবে। ও, তোর দিন কাটছে কি করে? কি করে আর কাটবে ভাই, রেগুলার ভিডিও কলে কথা বলেই আমার দিন কেটে যায়। রাত্রের বেলা শোয়ার আগে মেয়ের সঙ্গে গল্প করি, মেয়ে আমার ডাকে আবার সাড়া দেয়, বুঝলি? যেতে পারিস তো? গিয়েছিলাম তো, ফিরেছি পরশু। আসলে বউয়ের সঙ্গে এখনো শাশুড়ি মা শুতে দিচ্ছে না। কেন? না, ওই কি সব নার্ভার কাঁচা থাকে তাই। তুই না সত্যি, কি করবো বল, কতদিন বউ ছাড়া রয়েছি, ইচ্ছে করে না নাকি? বলতে বলতে ওরা সেই ঘরটার সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় দরজাটা ভেজানো, ভিতরে বোধহয় কেউ আছে। কিরে, দরজা নক কর, তোর পাখিটাকে দেখে যাই। দাঁড়া। দরজা নক করে অরুণ। কে? দরজাটা একটু খুলবেন? আগে যাই। ব্লাউজের হুঁক আটকাতে আটকাতে দরজাটা খুলে সামনে এসে দাঁড়ায় মুন্নি। এক রাশ হাসি নিয়ে বলে, হো মা, চেনা চেনা লাগছে। কোথায় যেন? সেই দিন ওই বাসে। হো, বাস বাবু, আসুন আসুন। ও মা, সঙ্গে আবার একজনকে নিয়েও এসেছেন? সেই দিন আপনি 500 টাকা দিলেন, তারই শোধ দিতে এসেছেন? ওরা ওটা এখান থেকে, পাশে লাথি মারবো একটা মাতাল ছেলেকে প্রায় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল মুন্নি। কাজের সময় ভ্যাকড়া দিতে আসে, এখানে এসে ভেটকি দিয়ে শুয়ে রয়েছে, বলে কিনা ওর সঙ্গে আমায় থাকতে হবে। এদিকে পকেট হাতিয়ে একটা কানাও বেরোবে না। আসুন বাবু, বসুন বসুন। অরুণকে রীতিমতো তোষামত করতে শুরু করে মুন্নি। কালিয়া, যা তো 1 কাপ চা নিয়ে আয়। তা বাবু, দুধ চা খাবে নাকি? বলে নিজের ব্লাউজের হুকের দিকে ইশারা করতে থাকে মেয়েটি। অরুণ বিরক্তিভর চোখে ওর দিকে তাকায়, বলে, তোমার সঙ্গে আমার দরকার আছে। দরকার তো সবার থাকে, দরকার না হলে কেউ এখানে মরতে আসে নাকি? তাও বাবু, তুমিও বুঝি? রাঘবের গালে স্পর্শ করে মেয়েটা। রাঘব কাঁপতে কাঁপতে বলে, অরুণ রে, আমার বাচ্চা আছে রে একটা মেয়ে, তুই বরং সামলা, আমি বরং আসি। বলে জয় মা চিৎকার করে দরজা খুলে প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করে রাঘব। অরুণ বলে, আর দাঁড়া, আরে শোন। ও মা, গেছে ভালো হয়েছে, একসাথে আবার দুজনের সাথে পারি না, শরীরে কষ্ট হয় কি না। তুমি আমার বউ হবে? মেয়েটি ভীষণ খায়, কেশেই চলে। মেয়েটিকে মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে অরুণ বলে, ষাট 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 ষাট, জল খাও জল খাও জল খাও। একটা চৌকি পাতা, নিচে টিনের বাক্স, পাশে একটা টেবিল, টেবিলের ওপরে আয়না, চিরুনি, আরো সাজের সামগ্রী। ঘরের একটা কোনায় একটা স্টোভ রয়েছে, কয়েকটা বাসনপত্র। ওপরে ছাউনিটা অ্যাডবেস্টারের। ঘরটা বেশ ছোট, তবে পরিপাটি করে গোছানো। হেরা এইরকমই থাকে। কালিয়া এসেছে 1 কাপ চা নিয়ে। দিদি, তোমার নাগরের জন্য চা। রাখ, ওখানে রাখতে কি? দিদি, কিছু হয়েছে? কাশছো কেন এত? কিছু না, মরণ হয়েছে আমার। চা চা। জল খাবে? না না, ঠিক আছে ঠিক আছে। বাবা, বাবু, তোমার কাছ থেকে 500 টাকা নিয়েছি বলে তুমি আমাকে কিনা বউ করবে? কি সবচেয়ে বলো বাবু? হ্যাঁ, বেশি দিনের জন্য না, 1 দিনের জন্য, বলতে পারো 1 বেলার জন্য। তোমাকে এক জায়গায় নিয়ে যাব, একজনকে দেখানোর জন্য। মানে? কে? আমার কাজ নেই, আমি সব করতে পারবো না। মেয়েটি সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেয়। অরুণ এবার প্রায় হাতে পায়ে ধরার মতো অবস্থায় বলে, আমি তোমায় শিখিয়ে পড়িয়ে নেব, প্লিজ প্লিজ প্লিজ, আমার মান সম্মানের কথাটা ভেবে প্লিজ। দেখো বাবা, তুমি আমার সাথে গেলে আমি তোমাকে 5,000 টাকা দেব। কতক্ষণের জন্য? জাস্ট ঘন্টা 2-3 হবে হয়তো। এই তো বললে 1 ঘন্টা। দেখো, ওখানে নিয়ে গিয়ে আবার ওই গ্রুপ কি সব বলে, ওইসব করবে না তো? অরুণ,
কপালে হাত ঠেকিয়ে বলে, আমার কি মরণ হয়েছে আমি ওইসব করবো? তাছাড়া সম্ভ্রান্ত পরিবারের ছেলে। অনেক সম্ভ্রান্ত পরিবারই এই দুই উড়ুতে আটকে যায়। কি চাই সেটা ঠিক করে বলো, মেয়েটি বলে। অরুণ ওকে বোঝায়, দেখো আমার একটা গার্লফ্রেন্ড বুঝি? হ্যাঁ। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তাকে দেখানোর জন্যে? তোমারও বউ আছে? কি করে বুঝলে? ও বাবা, এ তো পাতি কেস। এই কদিন আগেই তো হারুর বাবা এসে কেস করতে গেছিল, আমি রাজি হইনি। তা আমার সঙ্গে চলো প্লিজ। দেখো যেতে পারি, তবে কি? ওই সিঁদুর টিঁদুর কিন্তু পরতে পারবো না। হ্যাঁ, ওই কি সব কেমিক্যাল আছে, ওই সব পরবো। ওই সিঁদুর পরার মতো কপাল আমার নেই। তাছাড়া ওসব পরে কে থাকে? এক ভাতারে আমার আবার পোষাবে না। মেয়েটির সাথে কথা বলতে এখন ভয় লাগছে অরুণের। মনে মনে ভাবে, প্রপোজালটা দিয়েও তো মরলাম, এরকম কোনো কথা যদি আবার বলে ফেলে ওই প্রিয়মের সামনে, তখন চরম অপমান হতে হবে। কি বাবু, ভাবছো তো আমায় নিয়ে যাওয়া ঠিক হবে কি না? যেও না, নিয়ে যেও না, বরং তোমারই বদনামি হবে। না, আমি যখন বলেছি তখন আমি যাবই। প্রিয়মকে একটা SMS করে অরুণ সেই জায়গাতেই বসে। লেখে, আগামীকাল আমি আসছি, আমার স্ত্রীকে নিয়েই আসছি। তোর স্বামী থাকবে তো? প্রিয়ম কিছুক্ষণ পর রিপ্লাই দেয়। লেখে, নিশ্চয়ই, আমার স্বামীও থাকবে, আয় না, জমিয়ে মজা হবে। শোনো, তোমার জন্যে আমি এই যে। অরুণ ব্যাগ থেকে একটা নীল রঙের শাড়ি বার করে, গয়নাগাটি বার করে। এ কি, এ তো শাঁকা পলা। এ তো পরতেই হবে, বিবাহিতের চিহ্ন। শোনো, অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে দোকান থেকে কিনেছি। আসলে আমি এখনো বিয়ে করিনি কিনা, বাবা মা জানতে পারলে। ও না গোর আমার, এখনো বুঝি করছি বলে থুতনি ধরে মেয়েটি অরুণের নাড়িয়ে দেয়। অরুণ হাত সরিয়ে বলে, ওহ, তোমায় কি বলছি সেটা করো। এগুলো পরে কালকে চুপচাপ বাস স্টপে চলে আসবে, আমি তোমায় নিতে আসবো। এত অবধি আসবো না, মোড়ের গলির সামনে দাঁড়াবে, কেমন? মেয়েটি হেসে বলে, আমার অ্যাডভান্স? হ্যাঁ দিচ্ছি। ব্যাগ থেকে নগদ 3000 টাকা বার করে মেয়েটির হাতে দিয়ে বলে, চলে এসো এগুলো পরেই। আর ঠোঁটে অত গাঢ় লিপস্টিক দেবে না, হালকা দেবে, গোলাপি এখানে আছে। আমাকে কেন পছন্দ হলো তোমার বাবু? হলো, ভালো লেগেছে তাই। তাছাড়া তুমি খুব সুন্দরী, তুমি গেলে প্রিয়মের খুব হিংসা হবে। মেয়েটি হাসে। অরুণ নিশ্চিন্ত মনে মেয়েটিকে বিদায় দিয়ে ঘর থেকে বেরোয়। যাক, প্রিয়মের ওপরে একটা প্রতিশোধ আমায় নিতেই হবে। বলে কিনা আমি কিছু পারি না। আমি সেদিন কি ভুল করেছিলাম? শুধু ওর ঠোঁটে চুমু খেতে গিয়েই আমি আটকে গিয়েছিলাম, আর কিছুই পারিনি। এতে বলে কিনা আমি পুরুষ না। হ্যাঁ, আচ্ছা, প্রিয়মকে বোঝে না যে ওর হৃদয়ের কাছে এলে আমার বুকের ভেতরে দামামা বাজতে শুরু করে, হৃদকম্পন বেড়ে যায়। তখন আমি কি করব, আমার তো হুঁশ থাকে না। এদিকে তাকা, রাঘব চিৎকার করে বলে। অরুণ ওর কাছে দাঁত বের করে হাসতে হাসতে গিয়ে বলে, তুই এখনো যাসনি? কি করে যাব? তোকে দায়িত্ব করে এনেছি। বাবা, বেরিয়ে বউকে ফোন করেছি, ভিডিও কলে মেয়েকে দেখার পরে আমার উত্তেজনা প্রশমিত হলো। সালা, তোর জন্য একেবারে ফেসেই যাচ্ছিলাম। আমার সাজানো গোছানো সংসার, তার উপরে আমার শ্বশুর পুলিশের লালবাজারের ডিপার্টমেন্টে রয়েছে, দেখতে পেলে না হরমাসে এক করে দিত, সোজা ডিভোর্স কেস ফাইল করে দিত। শুধু তাই না, আরো যে কত কি। নোট উঠে বস। রাঘবের ধমকে অরুণ বসতে বসতে বলে, ভাই, যা করছি ভুল করছি না তো? সেটা কি করে বলবো? তুই প্রিয়মের ওপরে প্রতিশোধ নিতে গিয়ে শেষ পর্যন্ত এমন একটা মেয়েকে বাঁচলি। কেন, আমাদের ফ্রেন্ড সার্কেলে কাউকে তোর বাঁচলে হতো না? সেটা কি করে করবো বল? ফ্রেন্ড সার্কেল তো প্রিয়মও খুব ভালো করে জানতো, কাকে না কাকে ফোন করে শেষে যাচাই করতে বসতো তখন। সেটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু মেয়েটা আসবে তো, আসবে, অ্যাডভান্স দিয়ে এসছি। আরে এইসব মেয়েকে কেউ ভরসা করে নাকি? কোন সময় তোকে বলে দেবে যে ওই সময় কাস্টমার এসেছিল, তোর থেকে বেশি টাকা দিয়েছে, তখন অরুণের বুকের ভেতরটা খচ করে ওঠে। মেয়েটিকে তো ফোন নাম্বারও দিয়ে আসেনি, তাহলে যোগাযোগ রাখবে কি করে? পরের দিন আর রাতে ঘুম না হওয়ার দরুন সকালই ওর ঘুমটা একেবারে কেটেই যায়। ভোরের দিকে চোখ লাগার পর স্বপ্নে আসে মেয়েটি আসেনি। এইবার প্রিয়ম ফোন করে বিরক্ত করছে। শেষ পর্যন্ত অরুণ একাই প্রিয়মের কাছে যায় এবং ওকে তারস্বরে চিৎকার করে জানায়, আমি বিয়ে করিনি, তোর জন্য বিয়ে করিনি, তোর জন্য আমি কনফিডেন্স হারিয়েছি,
আমি পুরুষ সেটা আমি নিজেই জানি না। এরপরেই যায় ঘুমটা ভেঙে। কারণ সকালে ঘুম থেকে ওঠার পর পুরুষ মানুষের পুরুষত্ব জানান দিয়েই যায় যে সে একজন পুরুষ। সুতরাং বেশ খানিকক্ষণ বিছানায় চুপ করে বসে মায়ের ডাকার আগে আর অ্যালার্মের শব্দের আগেই উঠে পড়া অরুণ সাত তাড়াতাড়ি আজকে রেডি হয়। ব্যাগের মধ্যে স্প্রে বোতলগুলো ভালো করে ঢুকিয়ে নেয়। 3-4 রকমের ডিও নিতে হবে আজকে। অফিস করার পরে গায়ে বাজে গন্ধ হলে চলবে না। আচ্ছা, একটা পরিষ্কার শার্ট নিয়ে নিলে হয় না? ব্যাগে ঠিক ঢুকে যাবে। মা যখন খাবার বাড়ছেন তখন বললেন, আজকে একটু অন্যরকম লাগছে। কিরে, কোথাও যাবি নাকি? না মানে, হ্যাঁ, ওই আমাদের পাশের বাড়ির নিতাইদা বলছিল তোকে কালকে রাঘবের সাথে গাড়িতে করে দেখেছে। কোথায় গিয়েছিলি বাবা? ওই তোমায় বললাম না, ওই বন্ধুদের ওই ব্যাচেলার পার্টি, তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। বলছি খেয়ে যা। না মা, আজকে বাইরে খেয়ে নেব। এই বলে অরুণ বেরিয়ে যায়। মনের মধ্যে হাজারো প্রশ্ন আর উত্তেজনা। রাঘবকে একটা ফোন করি। বল, উঠিসনি এখনো? আরে কটা বাজে? স্যার সবে 8টা। এখন উঠে কি করবো? আজকে আবার শ্বশুর বাড়ি যাবো। বউ বলেছে আসবে, ভালো করে একটু ঘুমিয়ে নি, বুঝলি? আজকে তো রাত জাগবো, তাই না? অরুণ বলে, তুই সত্যি। তোর পাখির খবর কি? আর পাখি এখন কি করে বুঝবো? বাসে উঠছি, অফিস করার পর দেখি। এই ভালো করে প্রিপারেশন নিয়ে নিস। যদি তুই প্রিয়মের সাথে খুব একটা পেরে না উঠিস তাহলে সত্যিটা স্বীকার করে ফেলিস আর তোর টাকাটাকে উসুল করে ফেলিস নাকি। রাঘব ফোনটা রেখে দেয়। অরুণ বাসে ওঠে। ওর চঞ্চল চোখটা প্রিয়মকে খুঁজছে। বাসের কোনো একটা সিটে ও কি বসেছে? প্রিয়ম গতকালকে বলেছিল, আমার হাজবেন্ডের গাড়ি আছে, কিন্তু আমি এইভাবে যাতায়াত করতেই ভালোবাসি। ও আমায় বাধা দেয় না। তাই বলে এটা ভাবিস না যে আমাদের মধ্যে কোনো অত্যাচার আছে বা মনের মিল নেই। আমি যেমন ভাবে চলতে ভালোবাসি ও আমাকে সেইভাবেই চলতে দিতে পছন্দ করে। গাড়ি করেও মাঝে মধ্যে যাই, কিন্তু ভিড় ভর্তি বাসে ওঠা, রেলে চড়া, সব কিছুরই একটা অভিজ্ঞতা জীবনে থাকা দরকার, তাই নয় কি? অরুণ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল প্রিয়মের দিকে। ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে, তাহলে কি এক রাত কাছাকাছি থাকাটা ওরও অভিজ্ঞতা দরকার হয় প্রিয়ম? আমার জীবনে ওই স্বর্ণালী মুহূর্তটা তোর কাছে কি কোনো মূল্য পায় না? আজ সারাদিন অফিসে রীতিমতো প্রবল উত্তেজনায় ঘিরে রেখেছিল অরুণকে। কারো সঙ্গেই ঠিকঠাক কথা বলতে পারেনি। বিকেল 5টার সময় মেয়েটির আসার কথা। ভগবান জানে আসবে কিনা, নাকি 3,000 টাকা সেই জলেই গেল। সমস্ত উত্তেজনা প্রশমিত করে অফিস থেকে বেরোনোর আগে সে টয়লেটে ঢোকে এবং সেখানে আর কেউ আছে কিনা দেখে নিয়ে শার্টটা চেঞ্জ করে ফেলে, গায়ে স্প্রে করে, বেরিয়ে তারপরে ফোন করে রাঘবকে। রাঘবের ফোনটা লাইন যাচ্ছে না। বেটা মনে হয় ঠিক শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে, ভালো আছে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে। ভালো থাকাই তো ভালো। নিজের কথা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অরুণ। ঘড়ির কাঁটায় 5টা 10। ইস, এবার দেরি হয়ে গেল। তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছায়। গাছির মোড়ের মাথায় রাস্তার কাছে দাঁড়িয়ে অরুণের চক্ষু স্থির হয়ে যায়। অরুণ পৌঁছানোর আগেই মেয়েটি গিয়ে পৌঁছেছে। চিনাই যাচ্ছে না। নীল শাড়ি, হালকা গয়না আর ঠোঁটে গোলাপি লিপস্টিকে অপার্থিব সুন্দরী, মোহময়ী লাগছে। কেমন লাগছে আমাকে বাবু? তবে হ্যাঁ, কথার ভাবগুলোকে একটু পরিবর্তন তো করতেই হয়। অরুণ বলে, খুব সুন্দর লাগছে। তুমি আমায় দেখে অবাক হয়ে গিয়েছিলে বলো? বউ লাগছে না? হাতের শাঁখা পলা সবটাই নকল, কিন্তু মাথার কাছে সিঁদুরটা কেমন যেন অরুণের বুকের ভেতরে কণ্টক বিদ্ধে শুরু করে। নাও নাও, চলো দেখি কোথায় যেতে হবে। তুমি ব্যস্ত? ব্যস্ত থাকবো না। আমার দিনে অনেক টাকা ইনকাম, সেখানে তুমি মাত্র দিয়েছো 3,000। 2,000 আমি কাজ মিটলে নেব, তারপরে বাড়ি গিয়ে কাজ করতে হবে আমাকে। চলো দেখি। অরুণও আর বেশি সময় নষ্ট করে না। মেয়েটিকে বলে, হ্যাঁ ট্যাক্সি ধরবো। ঠিক অমন সময় প্রিয়ম ফোন করে। কিরে, আসছিস তো? আমার কর্তা কিন্তু আগেই চলে এসেছে, আয় শিগগিরই, না হলে আমার মান সম্মানটা থাকবে না। হ্যাঁ, এই তো রওনা দিয়ে দিয়েছি। এই কি গো, ওঠো। মেয়েটি হাঁ করে তাকিয়ে থাকে অরুণের দিকে।
গাড়িতে বসে মেয়েটি বলে, এই প্রথম কারো মুখে এত সুন্দর একটা ডাক শুনলাম। সবাই তো ছেনাল, মাগি এইসব বলেই। চুপ করো। অরুণ মেয়েটির হাতের ওপর হাত দিয়ে ওকে চুপ করতে বলে, কারণ যিনি গাড়ি চালাচ্ছেন তার দৃষ্টিও ওই মেয়েটির দিকে। যতই সুন্দর পোশাক পরাও না কেন, শরীরের চলনেই যেন বলে দেয় ওদের স্ট্যাটাসটা ঠিক কি। এরপরে প্রিয়মের দেওয়া ঠিকানায় যখন গাড়িটা এসে পৌঁছায়, তখন অরুণ দেখে বিলাসবহুল ফ্ল্যাট। তার একেবারে ওপরে থাকে প্রিয়ম। সত্যি সে খুব সুখী। প্রিয়মের দরজার কাছে কলিং বেল চিপতেই একটি মহিলা দরজা খুলে বলে, বৌদি, কে যেন এসেছে। অরুণ এসছে বোধহয়। কি গো, এসো। আদিত্য এবং প্রিয়ম দুইজনেই এগিয়ে আসে। নমস্কার নমস্কার নমস্কার। আলাপ করিয়ে দিই, আমার হাজবেন্ড আদিত্য চৌধুরী, আর আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমার জিগরির দোস্ত অরুণ। আর ইনি। এইবার মেয়েটির মুখোমুখি হয় সকলে। মেয়েটি বলতেই যাচ্ছিল, আমার নাম মুন্নি। ঠিক সেই সময় অরুণ বলে, মুনিয়া, আমার মুনিয়া পাখি। বাহ, খুব সুন্দর নাম তো। হ্যাঁ, এসো। অরুণ, তোর পছন্দ আছে সত্যি, তোর বউ কিন্তু ভীষণ সুন্দরী। এরপরে ওরা ড্রয়িং রুমে বসে। আদিত্য অরুণের অফিস সম্পর্কে কথাবার্তা বলছিল। তুমি এখানে বসো, হ্যাঁ, আমি একটু ঠান্ডা কিছু বন্দোবস্ত করি। মুন্নি কিন্তু বেশ থতমত খেয়েছে। সে বসতে বসতেও অরুণের দিকে তাকায়। অরুণ ওর কাছে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একদম নর্মাল বিহেভ করবে, বেশি কথা বলা দরকার নেই, উত্তর আমিই দেবো। আমরা এখানে এসে বরং গল্প করি আদিত্যবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয়ম, ঠান্ডাগুলো। হ্যাঁ, এই তো মাসি, সব গুছিয়ে দিয়েছ? হ্যাঁ বৌদি, সব গুছিয়ে রেখেছি। ওই যে, ওই দাও। শরবতের গ্লাসগুলো নিয়ে সামনে এসে বসে প্রিয়ম। সে বারবার মুন্নিকে ভালো করে বোঝার চেষ্টা করছে। অরুণ বুঝতে পারে একটা মেয়েই আর একটা মেয়েকে চিনতে ভুল করবে না। কোথায় যেন তোমাকে দেখেছি, নামটা যেন কি? আসলে মুন্নি। সত্যি কথা বেরিয়ে যায় মুন্নির মুখ থেকে। অরুণ হাত চেপে বলে, ভালোবেসে মা ওকে মুন্নি বলেই ডাকে। আমি আমি মুনিয়াই বলি। হ্যাঁ হ্যাঁ, মুনিয়া। ঢকঢক করে শরবতটা খেয়ে নেয় মুন্নি। অরুণ বুঝতে পারছে বেশিক্ষণ থাকলে সত্যি কথা ঠিক বেরিয়ে যাবে। তা মুন্নি, সরি মুনিয়া, তুমি পড়াশোনা কত দূর করেছো? অরুণ উত্তর দেয়, বলে, ও এমএ করেছে, ইংলিশে অনার্স। কি গো, বলো। হ্যাঁ হ্যাঁ, ফ্যাল ফ্যাল করে হাসে মুনিয়া। আদিত্য বললেন, বাহ, তাহলে তো তুমি এখনকার মেয়ে কম্পিউটার নিশ্চয়ই জানো। আমার অফিসেও একজন স্টাফের দরকার। আমি নিজের মধ্যেই একজনকে চাইছি। আসলে বসের পিএর ডিপার্টমেন্টটা ফাঁকা হয়েছে। ইংলিশে অনার্স হলে তো কথাবার্তা বলাতে যথেষ্ট সচ্ছল। তুমি তো ট্রাই করতে পারো। আরে না না, ও বিয়ের পরে সংসার করতেই বেশি পছন্দ করে। কি মুনিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরে অরুণ, তখন থেকে তুই কথা বলে যাচ্ছিস, তোর বউকে তো কিছু বলতেই দিচ্ছিস না। এই তুমি এসো তো, আমার সাথে গল্প করো। তোরা ওইসব অফিস কাছারি নিয়েই থাক। তো বছর পর দেখা হয়েছে, ভাল লাগে না। অরুণের বুকের ভেতর ঢিপঢিপ ঢিপঢিপ করতে শুরু করে। ভয় হয় তার, বলা যায় না কি থেকে কি বলবে। তুমি আমার বেডরুমে এসো। এসো। মেয়েটিকে নিয়ে বেডরুমে ঢোকে প্রিয়ম। মনে হচ্ছে ও সবটাই আঁচ করতে পেরেছে। যতই হোক, চাল চলন কথায় তো কিছুটা হলেও বোঝা যায়। ঘরে আসতেই মেয়েটি বলে, বাবা, এত বই! তুমি এত বই পড়ো? ওর ঘর মানে বেডরুমটা একটা ছোটখাটো লাইব্রেরি বলা চলে। কত রকম জিনিস রয়েছে সেখানে। হ্যাঁ, আমার বর ওই ফিজিক্সে অনার্স কিনা, তাই ঘরটাকে ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে। এই দেখো না, এখানে কত বই, আর এই দেখো কত রকম জিনিস। এগুলো দিয়ে রোজই কিছু না কিছু টেস্ট করেই চলেছে। আসলে যে অফিসে কাজ করে সেখান থেকেও মানসিক শান্তিটা পায় না। বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পেরে উঠলো না বাড়ির সংসারের চাপের জন্য। ইচ্ছে আছে আমাদের আগন্তুক সন্তানকে আমরা বিদেশে পাঠাবো। সেটা খুব ভালো কথা। একটা ইংলিশ ম্যাগাজিন হাতে নিয়েছে মুন্নি। প্রিয়ম বলে, তুমি বসো এখানে, আমি দেখি ওই দিকটা। হ্যাঁ বলে ইংলিশ বইটির নামটা উচ্চারণ করে মুন্নি। প্রিয়ম কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে যায়।
এতক্ষণ ধরে যাকে মনে মনে প্রিয়ম অশিক্ষিত ভাবছিল সে তাহলে অশিক্ষিত না। বইয়ের প্রথম পাতাটা উল্টে বলে, বাহ, এখানে তো আর তোমার বরের নাম লেখা, উনি বুঝি বইটা লিখেছে? এই বলে মুন্নি খাটের উপরে বসে এবং বইটি পড়তে শুরু করে। এই বইটা অনেকবার পড়ে বোঝার চেষ্টা করেছে প্রিয়ম, কিন্তু ফিজিক্সের ভাষা ও বোঝে না। মুন্নি বলে, এটা তো দারুণ একটা জিনিস, এখানে মানুষের মন পড়ার মতো ওষুধ আবিষ্কার করেছেন উনি, আর এই ওষুধে চোখের দৃষ্টির সঙ্গে সঙ্গে চলন বলন কথা সবটাতেই একটা সাইকো ভাব রয়েছে, তাই নয় কি? এটা তো সম্পূর্ণ সাইকোলজির ওপর লেখা। অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়ম ওর মুখের দিকে। তুমি এক চান্সে পড়ে বুঝতে পারলে? আমি কতদিন পড়েছি বলেছি, তুমি কি সব ছাইপাশ লেখো, কথার কিছু বোঝাই যায় না। এটা তো সাধারণ ব্যাপার, আশেপাশে ঘোরাফেরা মানুষের আইডেন্টিটি টেস্ট করা। এই বই তো আমি এর আগেও পড়েছি, তবে এটা যে ওনার লেখা তা জানতাম না। সত্যি ওনার প্রতি আমার শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল। দরজার কাছে অরুণ এসে সেই সময় দাঁড়িয়েছিল। মুন্নির ইংলিশ পড়ার গতি দেখে এবং ফিজিক্স বোঝানোর টেকনিক দেখে অরুণ রীতিমতো হতবাক হয়ে যায়। খাবার বেড়েছি, নিচ থেকে শব্দ আসে। চলো খেয়ে নি। প্রিয়মও আর কোনো কথা বলে না। মুনিয়া যখন সিঁড়ি থেকে নামছে তখন প্রিয়ম অরুণের কাছে ঘেসে বলে, তোর চয়েস আছে রে, তবে বউ যে MSc কমপ্লিট করেছে এইটা আমার বরের সামনে যদি বলতি তাহলে ওকে মাথায় করে রাখতো। দুইজনের দারুণ মানাতো। আসলে ভগবান বোধহয় ভুল করে এই জুটি করে দিয়েছেন। প্রিয়মের চোখে আক্ষেপ পড়তে পারে অরুণ। বুকের ভেতরটা গর্বে ফুলে ওঠে। একটা অশিক্ষিত বেশ্যা মেয়েকে তুলে এনে তার পেটে যে এতটা শিক্ষা আছে এইটা কিছুতেই আশা করতে পারেনি অরুণ। খেতে বসে মেয়েটিকে রীতিমতো কাঁটা চামচ হাতে খাবার খেতে দেখে অরুণ আরেকবার আঘাত খায়। খাওয়া দাওয়ার পর যখন ওরা বেরোয় তখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই। ট্যাক্সিতে উঠে অরুণ বলে, তোমার বাকি টাকাটা। হ্যাঁ, ওই টাকাটা দিয়ে দিন বাবু। তোমার এত সুন্দর স্পিকিং পাওয়ার, তুমি ইংলিশ এত স্পষ্ট বলতে পারো। কি করব, MSc পাশ করার পরে অফিস জয়েন করতে গিয়েছিলাম। অফিসের বস আমার শরীর দেখে আমার সঙ্গে শুয়েই পড়লো। আমি ভেবেছিলাম চাকরিটা হয়তো হবে, আর হলো না। পরের দিন যখন গেছি তখন আমাকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো। বাবা মাকে আর বলিনি, কি করব, অসুস্থ। কত কষ্টে কত স্বপ্ন নিয়ে আমায় পড়াশোনা করিয়েছেন। সব সার্টিফিকেটগুলো একটা একটা করে উনুনের আছে জলাঞ্জলি দিয়েছি। তবে যেই শিক্ষাটা পেয়েছি সেটা তো আর ভুলতে পারি না। তাই আসলে তুমি পুলিশের প্রোটেকশন নাওনি। হাসালেন বাবু, ওসব আমাদের জন্য না, আমাকেই জেলে পুরে দেবে। ওগুলো বড় বড় নেতা মন্ত্রীদের জন্য, তাদের আইন একরকম, আমাদের আরেক রকম। কথাটা বলে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো মুনিয়া। ওর হাতে বাকি টাকাটা গুঁজে দিতে দিতে অরুণের ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, সত্যি আমার বউ হবে। ঠিক তখনই মুনিয়া বলল, ওই ভাবনাটা কখনো মাথায় এনো না বাবু। আবার যদি কখনো দরকার হয় নকল বউই সাজবো, কিন্তু আসল বউ সেজে ওই শাখা সিঁদুরের চরম অপমান আমি করতে পারবো না। আমি নোংরা জগতেই আমায় থাকতে দাও। আমি কেন, আমার মতো অনেক পাকের ফুল ওখানে আটকে রয়েছে। সবাই যেদিন উদ্ধার পাবে সেই দিন এই মুন্নি ওরফে মুনিয়া চৌধুরী নিশ্চয়ই তোমার হবে। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।